বাংলাদেশের এনজিও কর্মীদের আজই ধরুন, তারা লোন দেওয়ার মাধ্যমে কিভাবে আমাদের কাছে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। তো আমাদের তার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির মতে সর্বোচ্চ 24% সুদ ধরতে হবে, এবং সেটা অবশ্যই ক্রমহ্রাসমান হার পদ্ধতিতে হতে হবে। তো তারা তো আমাদের কাছে ক্রমহ্রাসমান হার পদ্ধতিতে সুদটা ধরছে না। তারা কেস করছে আমাদের কাছে 20,000 টাকার একটা আমাদের যদি লোন দেয়, সেখানে তারা ডাইরেক্ট 24% ধরছে, অথবা কেউ কেউ কখনো কখনো চালাকি করে বলে যে ফ্ল্যাট রেট 12.5% করে ধরে। তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কি এই 20,000 টাকাটা তো পুরো বছর আমার কাছে থাকছে না। তো আমি এবং আমার আমার লোন দেওয়ার ঠিক 1 সপ্তাহ পর থেকে আমাদের কিস্তিটা দিতে হয়। তো এবং আসল সহ, তাহলে আসল তো ওই আসলটা ওখান থেকে কাটতে হবে। আসল কাটার পর যেটা থাকবে সেটার উপর সুদটা ধরা উচিত, কিন্তু তা না করে কি করা হচ্ছে, পুরো 1 বছরের মূলধন থাকার জন্য যতটুকু সুদ দেওয়ার দরকার 24%, বা তারা যে ফ্ল্যাট রেট বলে 12.5%, তারা সেটা ধরে আমাদের কাছে নিয়ে নিচ্ছে। সুদ কষার অঙ্কে যে শতকরার যে বিশাল প্রভাব আছে, এবং বাংলাদেশ সরকারের উচিত এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে বাংলাদেশ কোনো একটা নিয়ম বিধির মধ্যে নিয়ে আসা। 6.14% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? তাহলে 6.14% বলতে হচ্ছে এটা 16/1। তাহলে 16/1 সুদ, তাহলে বলছে 96 টাকার সুদ 18 টাকা হবে কত সময়? তাহলে 96 টাকার সুদ, তাহলে তাহলে 16 টাকার একটা, তাহলে কি 6 16 96 যদি আমরা ভাগ দিই, 96 ভাগ দিলে 6, 1 বছরে 6 টাকার সুদ, তাহলে 18 টাকার সুদ কয় বছরে হবে? তাহলে 3 বছরে হবে। 1 বছরে যদি 6 টাকা হয় সুদ, তাহলে 18 টাকা হইতে 3 বছর লাগবে। এমনি বোঝা যায় 18/6 দিলে 3 আসে, তাহলে উত্তর হবে 3। বার্ষিক 12% সরল সুদে কত বছর সুদ আসলে সমান হবে? বার্ষিক বার্ষিক 12.5% মানে কি? 12.5% মানে হচ্ছে 25-এর 1/4, এটা যখন আমাদের 1/8 হয়, তখন এটা হচ্ছে 8-এর 1। তাহলে 8-এর 1, তাহলে 8 টাকার 1 টাকা সুদ, তাহলে 8 টাকার মধ্যে 1 টাকা সুদ, তাহলে এই 8 টাকা সুদ হচ্ছে 1 বছর, এটা হলো 1 বছরের বিষয়। তাহলে 1 বছরে যদি 1 টাকা হয়, তাহলে 8 বছরে 8 টাকা হবে, তাহলে এইটা আসলে সমান হতে 8 বছর লাগবে। এবং এখানে একটা জিনিস কি মজার জিনিস, আমরা অনেক সময় দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকি, দেখা গেলো 8 বছর, 10 বছর, 5 বছর, 2 বছর, 2.5 বছর। তা আমরা মনে করি লেজ নেড়ে ভাবি যে আসলে আমাদের এখানে লাভ হয়েছে, কিন্তু আসলে মূলত আমাদের আসলে অনেক টাকা আমাদের যাচ্ছে। যদি 1 লাখ টাকা আমি ঋণ নেই, তার মানে 8 বছরের মেয়াদি যদি নেই, তাহলে আমার কাছে আমাকে সুদ দিতে হবে 1 লাখ টাকাই আমাকে সুদ দিতে হবে। তো যাই হোক, তাহলে এখানে হচ্ছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়। তাহলে এটা হচ্ছে এই 5,500 টাকা হচ্ছে মুনাফা প্লাস আসল মিলি। তো মুনাফা আসলের 8-এর 3 অংশ হলে, তাহলে আসলের সেখানে 8 আর মুনাফা হচ্ছে 3। তাহলে আসল যদি 8 হয়, মুনাফা যদি 3 হয়, তাহলে এটা কত বছরে? 3 বছরে। তাহলে 3 বছরে 8-এর 3 হয়। তাহলে এখানে বছর অংশ হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার মানে শতকরা, এবং শতকরা মানে 1 বছরের। তাহলে যদি 3 বছর হয় 3/8, তাহলে 1 বছরে 1/8, এবং 1/8 মানেই তো হচ্ছে 12.5%। তাহলে আমাদের কি এই পার্সেন্ট থেকে শতকরা থেকে পার্সেন্টের খেলাটা বুঝলে এই অঙ্কগুলো খুব নিমিশে খুব দ্রুত হয়ে যাবে। তারপরটা কি বলছে, জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। 8-এর 1/3% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন? 8-এর 1/3% মানে কি? আমরা জানি 1/3% মানে 33%। 1/6 মানে হচ্ছে 16.2%। তাহলে 1/12 সমান সমান হবে 8.13%। তাহলে 8.13% সমান সমান বলা যায় 1/12। তাহলে 12-এর 1 অংশ, তাহলে 3 বছরে 12-এর 1 অংশ। তাহলে এটা হলো কি, না সরি 3 বছর না, এটা এখন 1 বছরের, কারণ এই যে পার্সেন্ট মানে হচ্ছে 1 বছর। তাহলে 1 বছর, তাহলে 3 বছরে কত হবে? তাহলে 3 বছরে 3/12 হবে। 1 বছরে যদি 1/12 হয়, 3 বছরে 3/12, তাহলে 3/12 হলে পরে কি হবে? 3 3 4 12, তাহলে 1/4। তাহলে এই 500 টাকার 1/4 বলছে কি, যে জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছর ব্যাংকে জমা রাখার পর এই হারে কত টাকা সরল মুনাফা পাবেন? তাহলে 500 টাকার 1/4, তাহলে হচ্ছে 125। 125 দিয়ে কাটাকাটি মারামারি করলে 500 হয়, তাহলে হচ্ছে 125 টাকা সুদ পাবেন। অ্যান্সার হবে 125 টাকা। আমরা শিখবো পাশ ফেলের শতকরা। তো সূত্রগুলো একটু যদি আমরা কৌশলে মাথায় রাখি, তাহলে খুব সহজে বলতে পারবো। অন্তত একটি বিষয়ে পাস মানে কি, প্রথম বিষয়ে পাস যোগ দ্বিতীয় বিষয়ে পাস বিয়োগ উভয় বিষয়ে পাস। তো অন্তত একটি বিষয়ে ফেল সমান সমান কি, প্রথম বিষয়ে ফেল যোগ দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে পাস মানে কি, তো উভয় বিষয়ে পাস মানে কি, মোট বিয়োগ অন্তত একটি বিষয়ে ফেল, আর উভয় বিষয়ে ফেল সমান সমান কি, মোট বিয়োগ অন্তত একটি বিষয়ে পাস। মানে ফেল চাইলে মোট থেকে পাস বাদ দিতে হবে, পাস চাইলে উভয় বিষয়ে মোট থেকে ফেলকে বাদ দিতে হবে। এখন আমরা সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করবো। এটি পরীক্ষায় 24% ছাত্রছাত্রী বিজ্ঞানে
অকৃতকার্য হয় এবং 43% ছাত্রছাত্রী গণিত অকৃতকার্য হয়। যদি 15% ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে কতজন উভয়ে শতকরা কতজন পাশ করেছে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে উভয় বিষয়ে পাশের সূত্র কি, যে মোট থেকে অন্তত একটি বিষয়ে ফেল বাদ দিতে হবে, অন্তত একটি বিষয়ে ফেল বাদ দিতে হবে, একটি বিষয়ে ফেলকে বাদ দিতে হবে। তাহলে মোট তাহলে এখানে দেওয়া আছে, মোট হচ্ছে 100% নাই মানে, আর তাহলে অন্তত একটি বিষয়ে ফেল, তাহলে অন্তত একটি বিষয়ে ফেলের সূত্রটা বের করলে আমাদের হয়ে যাবে। অন্তত একটি বিষয়ে ফেল কিভাবে বের করব, যে প্রথম বিষয়ে ফেল, তাহলে প্রথম হলো 24 ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল হচ্ছে 43, এই দুটো যোগ, এর থেকে হচ্ছে উভয়কে বাদ, উভয় মানে 15, তাহলে 24 আর 43 40, 60, 67 থেকে 15 বাদ দিলে 57, 57 থেকে 5 হলে 52, তাহলে হচ্ছে 52, তাহলে 52, 100 থেকে 52 বাদ দিলে হচ্ছে 48, 100 থেকে 52 বাদ দিলে হচ্ছে 48, তাহলে অ্যান্সার হবে 48। শতকরা 48 জন উভয় বিষয়ে পাশ করেছে। তো কোনো পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে ফেল করলো 60%, সরি উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তাহলে উভয় বিষয়ে শতকরা ফেল চাইলে তাহলে মোট থেকে অন্তত একটি বিষয়ে পাশকে বাদ দিতে হবে, ফেল চাইছে তাহলে বিপরীতটা নিতে হবে। তাহলে অন্তত একটি বিষয়ে পাশ কিভাবে বের করবো, প্রথম বিষয়ে পাশ যোগ দ্বিতীয় বিষয়ে পাশ, এখান থেকে উভয় বিষয়ে পাশকে বাদ দিতে হবে। তাহলে উভয় বিষয়ে পাশ কত, 60, 80 আর 70 হচ্ছে 150, 150 থেকে 60 হচ্ছে 90, তাহলে 90 জন পাশ করছে অন্তত একটি বিষয়ে। তাহলে কি হতে হবে, 100 থেকে অন্তত একটি বিষয়ে পাশকে বাদ দিতে হবে, তাহলে 100 থেকে 90 বাদ দিলে 10, তাহলে 10% ফেল করছে। এই বলছে একটি কলেজে 70% পরীক্ষার্থী ইংরেজিতে, 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই কলেজে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাহলে মোটটা চাইছে। তাহলে আমরা কি বলবো, এখানে লিঙ্কটা করবো কাছে 300 জন, এই 300 জন হচ্ছে উভয় বিষয়ে পাশ করা, তাহলে উভয় বিষয়ে পাশ করার জন্য সমান কি, মোট থেকে উভয় অন্তত একটি বিষয়ে ফেলকে বাদ দিতে হবে। অন্তত একটি বিষয়ে ফেল, তাহলে কি 70, এখানে 70 প্রথমটা যোগ দ্বিতীয়টা 80, তাহলে এখানে বলছে কি বাদ দিতে হবে, এখানে বলছে 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, কিন্তু এখানে তো আছে যে পাশ করাটা বের করবো, প্রথমটা পাস দ্বিতীয়টা পাস, তাহলে এটা পাস, তাহলে কি ওটা 90টা হবে। 10% যদি ফেল করে উভয় বিষয়ে, তাহলে তো উভয় বিষয়ে পাস করছে 90%, 70 আর 80 হচ্ছে 150 থেকে 90 বাদ দিলে হচ্ছে 60, তাহলে 60%-এর ভ্যালু হচ্ছে 60%-এর ভ্যালু হচ্ছে 300, মানে উভয় বিষয়ে পাস। তাহলে উভয় বিষয়ে 1%-এর ভ্যালু 300 ভাগ 60, আর তাহলে 100 কত, তাহলে 6, 0, 5, 6, 30, 500, এখানে মনে হচ্ছে 500 জন বের করবো। একটি শতকরা থেকে অন্যটির বা 100% বের করা। তো কোনো পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাশ করছে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 জন, তাহলে এটা হচ্ছে শতকরা, আর এটা হচ্ছে জন ডাইরেক্ট দেওয়া, ফলে পরীক্ষার্থীর সংখ্যা কত। তাহলে এখানে দেওয়া, তাহলে লিঙ্ক করে দিতে হবে, এখানে শতকরার সাথে 75 জন, তাহলে ফেলের শতকরা কত, 85, শতকরা যদি 85 পাস করে, তাহলে ফেল হলো শতকরা 15, তাহলে 15%-এর ভ্যালু হচ্ছে 75, তাহলে এটা কি 5, 15, 5 গুণ হবে, তাহলে 100%, তাহলে কি 500, তাহলে এখানে প্রকৃতির সংখ্যা হচ্ছে 500 জন। একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরো 630টি আপেল আছে, তাহলে লিঙ্ক করবো কেমন করে, তার নিকট কত শতকরা আছে, 70%, 30% বিক্রি করছে, 70% আছে, তাহলে 70%-এর ভ্যালু যদি 630 হয়, তাহলে 7 লং 63, 9 গুণ, 100, তাহলে এটা কি হবে 900, মোট তাহলে 900 আপেল কিনেছিল। 20টি পুরস্কার মোট প্রতিযোগী শতকরা 5 ভাগকে দেওয়া হয়, যদি কেউই একটির বেশি পুরস্কার না পেয়ে থাকে, তাহলে মোট প্রতিযোগী সংখ্যা কত। এই যে ভাষাটা বুঝতে হবে, একটির বেশি পুরস্কার না পায়, তাহলে 20টা পুরস্কার 20 জন পাইছে, তাহলে 5%-এর ভ্যালু যদি 20 জন হয়, তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 4 5 কোটি 4 গুণ, তাহলে হচ্ছে 400 প্রতিযোগী। তো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।